কয়েকটি নক্ষত্র নিঃশেষে লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৩-এর প্রথমাংশ। অদ্রিজকে মাঝে মধ্যে দু-একদিন খুব স্বাভাবিক লাগে। মাঝে মধ্যেই তিনি নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে মাঝরাতে হন্তদন্ত হয়ে বড় চাচার বাড়িতে গিয়ে ওঠেন। সাত্তার সাহেব দরজার খুলে দেখেন অদ্রিজ দাঁড়িয়ে কেমন হাত পা নেড়ে ছটফট করছে। বড় চাচাকে দেখামাত্র শান্ত হয়, নাফির কথা জিজ্ঞেস করে। তার ড্রাইভার যান হাতে নিয়ে কাঁপতে কাঁপতে সাত্তার সাহেবের সামনে এসে সালাম দিয়ে একগাদা খাবার হাতে ধরিয়ে দিয়ে আবারও সালাম দিয়ে চকচকে কালো গাড়িটি নিয়ে সুরসুর করে বেরিয়ে যায়। গাড়িটি হলো মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, ৩ কোটি টাকার গাড়ি। গাড়ি কিনতে অদ্রিজ গেছিলেন জার্মানিতে। তিনি আসল মাল আসল জায়গা থেকে সংগ্রহ করতে পছন্দ করেন, কিন্তু প্রক্রিয়া কঠিন ও কেস খাওয়ার ভয়ে কেবল কিছু কেমিক্যাল ও বিউটি প্রোডাক্ট হাতে করে ফিরে এসে গাড়ি কিনেছেন তেজগাঁও শোরুম থেকে। এ গাড়ি সাত্তার সাহেবের পুরনো দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালে ওনার গর্ব হবার কথা, কিন্তু রাগ হয়। মন চায় বন্দুক বের করে এনে ঠাস ঠাস করে করে কয়টা গুলি করে গ্লাসগুলো গুঁড়ো করে ফেলতে। তিনি একজন দেশসেবী হয়ে ভাতিজার এমন লাক্সারিয়াস ভাবসাব পছন্দ করতে পারেন না, যেখানে দেশের মানুষ কত ভোগান্তিতে আছে। বড় চাচাকে পাশ কাটিয়ে বিড়বিড় করে পা ফেলে অদ্রিজ গা চুলকাতে চুলকাতে ভেতরে গিয়ে স্থির চিত্রে দাঁড়ান। বড় চাচা কড়া গলায় বলেন, "কি রে, এত রাতে আমার বাড়িতে এভাবে আত্মীয়র মতো ঢুকিস? তোর সাহস কত অদ্র? আবার এগুলো কি? হ্যাঁ, ঘুষ এনেছিস? আমাকে ঘুষ দেওয়া? কই রে বক্কার, আমার বন্দুকটা নিয়ে আয় তো।" অদ্রিজ কোনো প্রতিবাদ করেন না, স্বভাব মতো বড় চাচার মুখের দিকে স্থির দৃষ্টে ক্ষণকালে চেয়ে থেকে দোতলায় উঠে যান। ও বাড়িতে দোতলায় তার জন্য একখানা কক্ষ বরাদ্দ। পরশু রাতেও এভাবেই সে এসে উঠেছেন বড় চাচার ঠিকানায়। এরপর এই দুটো দিন তাকে যথেষ্ট স্বাভাবিক লাগছিল। সবার সঙ্গে রসিকতা করেছেন, কথা বলেছেন, ঘুমিয়েছেন, সামান্য খেয়েছেনও দুবেলা। কিন্তু আজ রাত 9:30টায় রুয়াদের ফ্ল্যাট থেকে বেরোনোর পর আবার ফিরলেন তার চিরচেনা রূপে। খুব দ্রুত মোড়ের ওপর থেকে একটা রিকশা ধরে অ্যানিকে তুলে দিয়ে ভাড়া দিয়ে দিলেন রিকশাওয়ালার হাতে। "অ্যানি শুধায়, আপনি যাবেন না?" অদ্রিজ নিঃশব্দে মাথা নেড়ে কাউকে কল করেন। তাকে দেখতে লাগে নিম্ন তাপমাত্রার জমাটবদ্ধ বরফের মাফিক শীতল স্থির। তখন অ্যানির ভেতরের এক ধরনের ভীতি কাজ করে। লাল হয়ে ওঠা চোখগুলো ল্যাম্পপোস্টের আলোয় অদ্ভুত ও ভৌতিক দেখায়। বলা হয়নি অদ্রিজের চোখের মণি সবুজাভ নীল, ওই অনেকটা গ্রিকের এজিয়ান সাগরের জলের মাফিক। তার চোখের রং অফিসিয়াল নাম গ্রেইশ ব্লু ও বলা যেতে পারে। চোখের লেন্স বড় হচ্ছে, আইরিশদের মতন। রুয়াদের ধারণা অদ্রিজ একজন মিক্সড জেনেটিক্যাল হিউম্যান, তবে তার বেশিরভাগ ইউরোপিয়ান, সামান্য কিছু এশিয়ান থাকতে পারে, যেমন চুলগুলো বাদামি বা সোনালি না হয়ে কালো, কিন্তু নাকটা গ্রিকদের মতো খাড়া। এছাড়া উচ্চতা, শারীরিক গঠন সব আর্য বা আরিয়ানদের মতো নিখুঁত। তার কোনো পূর্বপুরুষ বা বহু আগের কোনো নারীর স্বামী হয়তো ডাচ বা পর্তুগিজ অথবা গ্রিক হতে পারে। রুয়াদের খুব ইচ্ছে ছিল অদ্রিজকে নিয়ে একটা জেনেটিক রিসার্চ করার। অ্যানি বুঝতে পারল অদ্রিজ আজ আর তাদের বাড়ি ফিরবেন না। আবার কবে ফিরবেন কেউ জানে না। সে রিকশা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল কিছু কথা শোনানোর উদ্দেশ্যে। "আপনি যাবেন না কেন? আর যদি যাবেন না আমার সঙ্গে, তাহলে রুয়াদের কথা মেনে নিয়ে চলে এলেন কেন? জবাব দিন। আপনার এই ভূতের মতো নীরবতা আমার সহ্য হয় না একদম। রুয়াদের কাছে তো আমি যাইনি, ওর আবদার আমি মানিনি। তাহলে এখন আমি কেন রুয়াদের ভাইয়ের কাছে যাব? আপনার মামার বাড়ি, আপনি যাবেন, চলুন আমার সঙ্গে।" অদ্রিজ মনোযোগ সহকারে শোনেন সবটা। তারপর একটা দোষ
তার একটা দোষ আছে, তিনি কারো কথা শোনার সময় অথবা নিজে বলার সময় একটানা সামনের মানুষটার চোখে চোখ স্থির রাখেন। প্রতিপক্ষ সেই চোখের চেয়ে আপনি এক স্নায়বিক দুর্বলতায় হার মেনে যায়। কথা বলেন খুব ধীর স্থির নিচু গলায়। সেই মতো অদ্রিজের চোখে চোখ পড়তেই মূলত অ্যানি থেমে গেল। এত স্থির গভীর সমুদ্রের মতো চোখ নজর মেলানো অসম্ভব লাগে। অ্যানির অভিযোগ শেষ হতে হতে অদ্রিজ কালো গাড়িটি এসে দাঁড়ায়। নেমে দাঁড়ায় অদ্রিজের জীবন মরণের সহায়ক সিধু। তার নাম সিদ্ধার্থ। অদ্রিজ ছোট করে ডাকেন সিধু। সিদ্ধার্থ তাই নিজেকে দুনিয়ার সামনেও পরিচয় দেয় সিধু বলে। সে আজ আগাগোড়া কেবল অদ্রিজের সিধু হয়ে গেছে। অদ্রিজের আলাদা ড্রাইভার আছে, কিন্তু সিধুর কাজ বহুমুখী। সে অদ্রিজের প্রয়োজন মতো সব কিছু। সে আকুল হয়ে ডেকে ওঠে, স্যার। অদ্রিজ বরাবরের মতো নিচু গলায় অ্যানিকে বলেন, রিকশায় উঠুন। অ্যানি মুখ খুলতে উদ্যত হলে নিজের ঠোঁটে আঙুল চাপেন অদ্রিজ। ইশারা করেন রিকশার দিকে। অদ্রিজের ঠান্ডা সুস্থির অভিব্যক্তিকে এড়ানো যায় না। সে সময় সিদ্ধার্থ বলে, স্যার, ম্যাডাম কোথায় যাবেন? আমরাই নামিয়ে দিতে পারতাম না সিধু, আমাদের কাজ আছে। রিকশা ছাড়লে অ্যানি পিছু ফিরে গলা বাড়িয়ে বলে, আজ অন্তত চুলদাড়ি কাটুন, নয়তো রাতের সফর সবাই আপনাকে দেখে ডরাবে। ওদের বন মানুষ দেখার অভিজ্ঞতা নেই। সিদ্ধার্থ হাসতে গিয়ে হাসে না। তার স্যারকে এসব বললে তার ভালো লাগে না। তার স্যার যেমনই হোক, সব ঠিকঠাক। সে স্যারকে জিজ্ঞেস করে, আপনি ড্রাইভ করবেন স্যার? অদ্রিজ পেছনে সিটের ডোর খুলে বসতে বসতে বলেন, তুমি করবে। সিদ্ধার্থ বোঝে স্যারের শরীর ও মন বেজায় খারাপ। এখন দ্রুত স্যারকে অ্যাপার্টমেন্টে নিতে পারলে ভালো, কিন্তু স্যার কিছুই বলেননি। তাই অনেকটা পথ চলার পরেও সিধু জিজ্ঞেস করে না, স্যার, আমার কি অ্যাপার্টমেন্টে যাব না কোথায়? স্যার নিজেই বলবেন। তাকে ততক্ষণ নাক বরাবর চলতে হবে। অদ্রিজ কিছুক্ষণ পর আস্তে করে বলেন, গাঙ্গিনাপার গাড়ি নাও। সিদ্ধার্থ চমকে উঠে পেছন ফেরে, স্যার? অদ্রিজ কেবল ওপর নিচ মাথা নাড়েন মৃদু। আর কিছু বলতে পারে না সিধু। নোংরা মেয়েলোকদের এলাকায় আবার যেতে হবে স্যারকে? বিশ্রী ব্যাপার। স্যার একবার বললেই সিধু এক রাতে শখানেক মেয়ে এনে স্যারের অ্যাপার্টমেন্টে একত্র করতে পারে। তবুও না, সে স্যারের ছটফটানি সহ্য করতে না পারে ওই ময়লা ছোট মেয়েলোকদের এলাকায় স্যারের যাতায়াত। অদ্রিজ সিটের সাথে গা মেলে দেন। সিধু দ্রুত একটা সিগারেট জ্বালিয়ে তার স্যারের হাতে ধরিয়ে দেয়। তা খুব ধীরস্থিরভাবে টানতে টানতে তার স্যার মিশে যান সিগারেটের মাঝে। মৃদু মন্দ এসির হাওয়ায় কড়া এয়ার ফ্রেশনার ফ্রেগনেন্স এর সাথে সিদ্ধার্থ ছাড়ে ক্লাসিক ইংরেজি গান, দ্য সাউন্ড অফ সাইলেন্স। গা শিউরে ওঠা গানে সুর বলে ওঠে, হ্যালো ডার্কনেস, মাই ওল্ড ফ্রেন্ড, আই হ্যাভ কাম টু টক উইথ ইউ এগেইন, বিকজ এ ভিশন সফটলি ক্রিপিং লেফট ইটস সিডস while I was sleeping। তন্নি বেগম অবাক হলেন সাত্তার সাহেবের ছেলের বউকে দেখে। বিয়েতে শেষবার দেখেছিলেন। এরপর ৫-৭ বছর কেটে গেছে। অ্যানিকে ড্রয়িং রুমে বসিয়ে তিনি 10 জনের সমপরিমাণ নাস্তা আনলেন। অ্যানি অবাক হয়ে বলল, এত নাস্তা কেন আন্টি? আমি এত খাবো? কথা না বলে খাও তো। প্রথমবার এলে আমাদের বাড়ি। চারদিকে তাকালো অ্যানি। আপনার মেয়েকে দেখছি না। সে তো তার ছোট দাদির বাড়িতে। সেখানে তার দুই প্রাণপ্রিয় ফুপু আছে, আড্ডা দিচ্ছে। ডেকে আনি, দাঁড়াও। না না থাক, ডাকতে হবে না। দেখা তো হবেই। ওর নাম যেন কি? কিছুটা চানাচুর তুলে নিল অ্যানি। নয়নতারা। অ্যানির খুব পছন্দ হলো নাম। জিজ্ঞেস করলো, কে রেখেছিল নামটা? তন্নি বেগমের মুখটা একটু ছোট হয়ে এলো। আস্তে করে শুধু বলল, আমার দেবর। যা হোক, তন্নি বেগমের অ্যানিকে খুব পছন্দ হলো। চেহারাটা বড় মিষ্টি, কি সুন্দর করে শাড়ি পরেছে। শাড়ির রং খয়েরি, সুতি কাতান, দুহাতে দুটো স্বর্ণের রুড়িবালা, চুলগুলো বেনি করা। বড়ই সুন্দর লাগছে দেখতে। কিন্তু গলার দিকে নজর গেলে ওনার মাথায় আরেক চিন্তা এলো।
ঠিক কণ্ঠনালীর ওপরে ছোট্ট একখানা তিল অ্যানির। তন্নি বেগম ছোটবেলা তার দাদার কাছে শুনেছেন, যার গলার মাঝে তিল থাকে সে ফাঁসিতে মরে। অ্যানির হাস্যোজ্জ্বল মুখ, সুন্দর মুখখানার দিকে তাকিয়ে অন্তর কেঁপে উঠল ওনার। আচমকা এমন খেয়াল আসার মানেই নেই। এসব কুসংস্কার, মিছে কথা। তিনি বললেন, তোমার ছেলে হয়েছে শুনেছিলাম। কত বড় হয়েছে? 5 বছর চলছে। এবার স্কুলে ভর্তি করেছি। ওমা, তাহলে আনলে না কেন ওকে? আরেকদিন আনবো, আজ একটু কাজে বেরিয়েছিলাম। আপনারা যাবেন? যান না যে। ওয়াসিম সাহেব নামলেন। গৌরবর্ণ চেহারা, মুখের গড়নটা ঠিক রুয়াদের মতো। বয়স হলে রুয়াদ বড় ভাইয়ের মতো হবে দেখতে। ভীষণ অভিজাত চেহারার, লম্বা, স্বাস্থ্যবান, গম্ভীর একজন মানুষ। বয়স 45-এর এপার ওপার। সাদা ফতোয়া আর পায়জামা পরে সিঁড়ি ভেঙে নেমে এলেন। অ্যানি উঠে দাঁড়িয়ে সালাম দিল। ওয়াসিম সাহেব মৃদু হেসে বসলেন সোফায়। ভালো আছো মা? আলহামদুলিল্লাহ আঙ্কেল। হক সাহেবের ফুফাতো বোন অদ্রিজের মা, তার ভাসুরের ছেলে বউ অ্যানি। এছাড়াও অদ্রিজের চাচা সাত্তার সাহেব ওনার প্রাক্তন সিনিয়র। সাত্তার সাহেব ছিলেন সিনিয়র কর্নেল। তখন ওয়াসিম হক মেজর জোয়ান। অ্যানি যখন বিয়ে হয়ে আসে 6-7 বছর আগের কথা। তখন ছুটিতে এলে সাত্তার সাহেবের সঙ্গে দেখা করতে মাঝে মধ্যে যেতেন ওয়াসিম হক। দেশ রাজনীতি ইত্যাদি নিয়ে সমালোচনা চলত। এখন সাত্তার প্রধান সাহেব রিটায়ার করেছেন। অবশ্য তার কিছুদিন পরই হক সাহেবও চাকরি ছাড়লেন। অ্যানি এই ভারী মানুষটির সঙ্গে কীভাবে প্রসঙ্গে কথা শুরু করবে বুঝতে পারছিল না। রুয়াদ বেশ ভালোভাবে ফাঁসিয়ে দিয়েছে। কিছুক্ষণ উসখুস করে বলল, আঙ্কেল, একটা কথা রাখতে হবে আমার। গম্ভীর মুখেও হাসলেন খানিকটা ওয়াসিম সাহেব। কথা না শুনে প্রতিশ্রুতি দিলে বোকামি হবে না তো? অ্যানি ভেতরে চুপসে গেল, তবুও হেসে বলল, খুব বেশি কিছু চাইবো না। আপনি একটু সাহস করেই দেখুন না। এবার হাসি প্রসারিত হলো তার। অ্যানিকে পছন্দ হলো বেশ। করলাম সাহস। কী কথা রাখতে হবে? আপনি হয়তো জানেন, এলাকাভিত্তিক একটা আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। আমার দেবরেরা করেছে। সব ধরনের ইচ্ছুক মানুষ যাচ্ছে। কলেজের ছাত্ররাও আছে, কিন্তু সেখানেও নয়নতারাকে সামিল করা হয়নি। আপনার অনুমতি ছিল না, তাই। আপনি অনুমতি দিলে নয়নতারাকে সঙ্গে নিয়ে যেতাম। একটু ঘুরে আসতো, মন ভালো হতো। ওয়াসিম সাহেবের মনোভাব বোঝা গেল না। সোফার হাতলে হাত মেলে নীরব বসে আছেন। অ্যানির বড় অস্বস্তি হচ্ছিল। ওয়াসিম সাহেব কিন্তু সরাসরি না বললেন না, বরং ভীষণ অভিজাত হাসি হেসে বলল, একা অত দূর ছাড়ি কি করে? ও তো রাস্তাটাও পার হতে জানে না একা। তারপর কোচিং, হোম টিউটর এসব রয়েছে। অ্যানি এ পর্যায়ে একটু সাহস করল। একা বলছেন কেন আঙ্কেল? আমরা তো যাব সাথে, বিশেষ করে আমি যাব। ও গেলে ওর গোটা দায় আমার থাকবে। অ্যানি এক মুহূর্ত মনে হলো সে এই ভরিকি গোছের মানুষটার কাছে সে বেশি ভার নিয়ে নিচ্ছে। তবু বলল, এছাড়া সব তো পাড়ার মানুষই। একটু ভরসা রাখুন, আমি তো আছিই। খানিকক্ষণ চুপচাপ বসে রইলেন তিনি। অ্যানি বুঝল না ওনার অভিব্যক্তি। কবে যাচ্ছ তোমরা? আগামীকাল রাতে আঙ্কেল। পাড়ার সকলেই যাবে। নয়নতারা না গেলে একা খারাপ লাগবে নিশ্চয়ই। অ্যানি তখনও দেখেনি মেয়েটাকে, তবু একটা টান অনুভব করছিল। হক সাহেবের প্রাক্তন সিনিয়র সাত্তার সাহেব, তার ওপর ফুফাতো বোনের ভাসুর, তার ছেলের বউ, মুখের ওপর না বলা গেল না। হক সাহেব শুধু বললেন, দেখি নয়নকে বলে। ও তো কিছু বলেনি আমাকে যাবার ব্যাপারে। রাতে খাওয়ার শেষে রুবিনা বেগম দুধ নিয়ে হাজির হলেন। নয়নতারার মাথা চক্কর দিয়ে উঠল। দাদুকে ইশারায় অনুরোধ করল, প্লিজ দাদু, বাবার সামনে খেতে বলো না। না বলতে পারবো না। সেই সুযোগটাই নিলেন রুবিনা বেগম। জোর করে দুধ গেলালেন নয়নতারাকে। নয়নতারার বমি পেতে লাগলো। দুধ খেলে তার পেটের সমস্যা হয়। দাদুর দিকে কটমট করে তাকালো সে। কথাটা তুললেন ওয়াসিম সাহেব। ভরা গলায় ডাকলেন, নয়ন। বাবা, তুই জানিস এলাকা থেকে সবাই আনন্দ ভ্রমণে যাচ্ছে?
নয়নতারা ভয় পেল। হঠাৎই বাবা এ কথা কেন জিজ্ঞেস করবে? বাবার সামান্য মিথ্যা বলার উপায় নেই। সে আস্তে করে বলল, হ্যাঁ জানি। যেতে চাস? কথা জড়িয়ে এলো নয়নতারা। দ্রুত বলে উঠল, না বাবা, না না তো, আমার তো প্রাইভেট। পুরো পরিবেশটাকে অবাক করে ওয়াসিম সাহেব একটু হেসে ফেললেন। এত ভয় পেয়ে কি বোঝাতে চাস? আমি তোকে খুব চাপে মানুষ করছি নয়ন। মনের কথা জানতে চাইছি আমি। মন চায় যেতে? মন চায় যেতে? নয়নতারা বিভ্রান্ত চোখে তাকিয়ে রইল বাবার দিকে। আজ কর্নেল সাহেবের ছেলের বউ এসেছিল। তার হঠাৎই তোকে নিয়ে যাবার কথা মনে হলো কেন? তোর সঙ্গে পরিচয় আছে? না না তো, দেখাই হয়নি বোধহয় কখনো। কে? ওয়াসিম সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, যেতে চাস? নয়নতারা মাথা দুলালো দুপাশে। মাথা নত হলো তার। চোখে পানি জমেছে। চোখ তুলে তাকানোর উপায় নেই। ওয়াসিম সাহেবের চোখ দুটো গভীরভাবে ওকেই দেখছে। ওয়াসিম সাহেব আবার বললেন, যেতে চাস না? নয়নতারা আবারও ডানে বামে মাথা নেড়ে না বলল। ওয়াসিম সাহেবের ক্ষণকালের চুপ। নয়নতারার দিকে তাকিয়ে থেকে রবিকে ডাকলেন। রবি হন্তদন্ত এসে উপস্থিত হলো। জি ভাইজান। ওয়াসিম সাহেব চেয়ার ঠেলে উঠতে উঠতে বললেন, কাল সকালে গিয়ে সাত্তার সাহেবের বাসায় চাঁদা দিয়ে আসবি। চাঁদা কত নয়নের মা? তন্নি বেগম খুশি ও বিস্ময়ের কথা বলতে পারছিলেন না। ওয়াসিম সাহেব সিঁড়ি বেয়ে ওঠার পথে নয়নতারাকে বললেন, কাল রাতে তৈরি থাকিস, বাসে তুলে দিয়ে আসব। বাবা উঠে গেছে সিঁড়ি বেয়ে। নয়নতারা তখনও বিশ্বাস হচ্ছিল না। তার মনে হচ্ছিল সে নিশ্চয়ই যাবার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ঘুমিয়ে গেছে এবং ঘুমের মধ্যে এমন সুখের স্বপ্ন দেখছে। তন্নি বেগম কপট রাগত স্বরে বললেন, বাপ মেয়ে নাটক ভালোই জানিস তোরা। তোদের বংশই নাটকীয়। রুবিনা বেগম কড়া স্বরে ধমক মারলেন, তুমি চুপ করো তিন্নি। নয়ন, কি? এখন আবার আবদার করো না তুমি যাবে। বুড়ি টুড়ি নট অ্যালাউড। নয়নতারা চোখ তুলে তাকিয়ে ভেজা চোখেই হেসে ফেলল। তা দেখে রুবিনা বেগম নাক কুঁচকে আবার হেসে বললেন, তিনি সকালে ছেলেকে বলেছেন, কর্নেলের ছেলের বউ তো যাবেই, তার ওপর আবার আমার ননদের মেয়ের ভাসুর। কুটুমদের কথা ফেলতে নেই। এই তোর মেয়ে কি প্রতিবন্ধী? আটকে রেখে মেয়ে মানুষ করে কি পাগল বানাতে চাস? যাক, ও ঘুরে আসুক গে, মানা করবি না। মোহর বারান্দায় দইয়ের ভারে কয়েকটি পাতাবাহার গাছ লাগিয়েছে। সকালে ঘুম থেকে উঠে তার পাশে বসে রুয়াদ গভীর চোখে গাছগুলো দেখছিল। সকাল ৮টার নরম রোদ রুয়াদের খোলা বুকের পশমে পড়ে জ্বলজ্বল করছে। এসব সময় রুয়াদকে মোহরের কাছে অপার্থিব মহাপুরুষ লাগে। ফর্সা চেহারায় জোড়ভ্রু নিচে গভীর দুটো চোখে কিসের এক নিরাসক্তি, আর কেমনতর এলোমেলো যুক্তি ও চিন্তাধারা যেন লোকটার। চেহারার দিকে তাকালে মনে হয় এত সুদর্শন পুরুষ সে আগে কখনোই দেখেনি, এবং এই পুরুষের পৌরুষ দর্শন করার পর তার চোখে আর কাউকে সুদর্শন লাগাও অসম্ভব। এখন এক হাঁটু উঁচু করে সেই হাঁটুতে হাত রেখে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। বাঁ হাতের কনিষ্ঠ আঙুলিতে একখানা রূপোর আংটি পরনে, কালো চেকের সাদা লুঙ্গি, কাঁধে তোয়ালে। ঘুম থেকে ওঠা তেলতেলে চেহারার সাথে এলোমেলো চুলে বসে পুরুষটির সম্ভ্রান্ত কণ্ঠস্বর শোনার লোভ সংবরণ করতে পারল না মোহর। চোখে মুখে বিরক্তি এনে বলে উঠল, ওইগুলো শুধু সাধারণ গাছ, ওদেরকে রেহাই দিন। সব কিছুর ভেতর আপনার এই গভীর কিছু খোঁজার ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। রুয়াদ সম্বিত ফিরে পেয়ে স্বভাবজাত হাসি হেসে মোহরকে মনে করিয়ে দিল, আমার কোনো কিছুতেই তোমার ভালো লাগে না। মোহর ধন্য হলো। রুয়াদের সুদর্শন হাসি ও প্রশান্ত গভীর পৌরুষ গলার স্বরটুকু যত্নে গিলে খিটখিটে গলায় বলল, হ্যাঁ ঠিক। তারপর একটু ভেবে বলল, না, একটা বিষয় আছে বোধহয়। রুয়াদ ঠোঁটের দুই কোণা উল্টে বাহবা দেবার ভঙ্গিতে বলল, যেটা ভালো লাগে।
মোহর চোখ উল্টে বলল, হ্যাঁ, আপনি অন্তত সিগারেট খান না। রোয়াদ হাসলো, সিগারেট আমার একটুও সহ্য হয় না। এই দিক দিয়ে আমার আমার আর তোমার খুব মিল মোহ। আমারও দুইজনই কট্টর সিগারেট হেটার্স। মোহর স্বগতোক্তি বলল, যেমন গতকাল একজন। ছি, যাই হোক, আমার সিগারেট খাওয়ার লোককে মানুষ মনে হয় না। তবে সিগারেট এই জগতে একমাত্র মানুষই খায়, আর কোনো প্রাণী সিগারেট খাওয়ার অভ্যাস নেই। মোহর কিছু মনে পড়েছে এমনভাবে ছিটকে উঠল সে। আমি আপনার সাথে কথাই কেন বলছি। রোয়াদ হাসল, মানুষ সামাজিক জীব, একসঙ্গে থাকলে এমন টুকটাক কথা হয়, ও মনে নিও না। মোহর ঝাড়া মেরে উঠে দাঁড়িয়েও একবার পিছু ফিরে তাকিয়ে মলিন হাসল। মনে মনে বলল, মনে নিয়ে ফেলবো এই ভয়ে একটু বেশি সময় আপনাকে দিতে নারাজ। আপনি আমার পথেই থাকুন। ভেতরে ঘরে আপনাকে তোলার সাংঘাতিক ভুল আমি করব না, সত্যিই করব না। রোয়াদ ডেকে বলল, তোমার প্রস্তুতি সেরে নাও, রাত 11টার টাইম দিয়েছে অভদ্র মেয়েমানুষ হলো কচ্ছপের বিবর্তিত প্রজাতি। মোহর কাঁথা ভাঁজ করতে করতে জানিয়ে দিল, জনাব, খরগোশের বিবর্তিত প্রজাতি। আমরা কোথাও যাচ্ছি না। রোয়াদ হেসে ফেলল, আমার সঙ্গে বেড়াতে যেতে আপত্তি আছে? হ্যাঁ, আপত্তি আছে। যদি খুব শখ থাকে তো বড়জোর আপনি আমাকে ব্রহ্মপুত্রের তীর অফার করতে পারেন। হয়তো কিছু সময় দিলাম আপনাকে, সেখানে সূর্যাস্ত দেখব, জলে হাঁটব, পা ভেজাবো। মাঝি কাকা বিনে পয়সা নিলে নৌকাও চড়ব। মাঝি কাকা বিনে পয়সায় নিলে নৌকাও চড়ব, আর আপনি ঝালমুড়ি খাওয়ালেই চলবে। ব্রহ্মপুত্র ছেড়ে সিলেট কোন দুঃখে। রোয়াদ এবার হো হো করে হাসল। আচমকা একটা আপত্তিকর কথা বলল মোহর, এত হাসছেন কেন কমরেড সাহেব? কিন্তু রোয়াদ তো এড়িয়ে স্বাভাবিক গলায় বলল, এই যে আমার কষ্ট হবে বলে এত আত্মত্যাগ করছো, যা এনে দিচ্ছি খাচ্ছ, মলিন কাপড় পরছো, বিলাসিতা নেই কোনো, আবার তাতে কোনোই অভিযোগ নেই। তোমার সরলতার হাসি হাসছে। বিদ্রোহ করো, বিদ্রোহ, আমি আছি পেছনে। মোহর পেছন থেকে একবার রোয়াদকে দেখে নিয়ে নিজেও হাসল। কানের পেছনে চুলগুলো নিয়ে বলল, আমি জন্মগত আশ্রিতা রোয়াদ ইফতেখার সাহেব। জীবনে কখনো ভালো খাইনি, ভালো পড়িনি, বিলাসিতার প্রশ্নও ওঠে না। ওইটাই আমার অভ্যাস। বরং এখন বেশি পেলেই বদহজম হয়ে যেত। কিন্তু আপনি কি জানেন, আমি আপনার কাছে প্রথমবার এবং এমন একটি কিছু পেয়েছি যা আগে কখনোই পাইনি। তাই নাকি? সেটা কি? মোহর চট করে বলল, তা ছাড়ুন, শুধু বলি, আপনি জানেন, অনেক দিনের অনাহারীকে হুট করে অনেক খাবার দিলে তার সহ্য হয় না। পেটে সহ্য হয় না? জানলাম। বেশ, এবার গিয়ে হাত মুখ ধুয়ে আসুন, আমার খিদে পেয়েছে, খাবো। রোয়াদ বাঁকা হেসে মাথা দোলায়। এত সন্তুষ্টি ভালো না, ঠকে যাবে। তুমি জানো আমি কে? বড় ঘরের ছেলে, ধোকা খাবে। মোহর বলল, তাহলে সেবার না হয় আমি কমিউনিজমের ঝন্ডা হাতে বেরোবো গরিব বড়লোক শ্রেণী বৈষম্য আন্দোলনে। আপনি তখন বড়লোক জমিদার পুত্র, আমি হব গরিব ভূমিদাসী। রোয়াদ এবার ভ্রু কুঁচকে আচমকা একচোট পিছু ফিরে দেখে নিল মোহরকে। কড়া ও গম্ভীর হয়ে তার স্বর ধমকে উঠল, তোমাকে এসব কে শিখিয়েছে? আমি কমিউনিস্ট, এটাই বা কে বলেছে? ছোট মানুষ, বেশি কথা শিখেছ। কমিউনিজম কমরেড বোঝো? মোহর হ্যাঁ না কিছু না বলে শুধু হাসল। রোয়াদ একই সুরে বলল, আমার রেজার আর তোমার বড় আয়নাটা এনে দাও, দাড়ি বেড়েছে। মোহর বলে উঠল, দাড়ি ছাড়া বেটা ছেলেকে আমার কাছে পশম ছিলা সাদা হনুমান মতো লাগে। রোয়াদ নিজেই গিয়ে সরঞ্জাম আনার পথে মোহরকে একবার পেছন থেকে দেখিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে কানে কানে ফিসফিস করে বলল, লাগতেই পারে, হনুমান মানুষেরই অরিজিন। আমার ওসব আবোলতাবোল বই পড়ে বাজে বকা না শিখে ডারউইনের অরিজিন অফ স্পেসিস পড়ো, কাজে দেবে। এই পথে কখন টোকা মেরে মোহরের চুলে খোপাটা খুলে দিয়ে গেল মোহর দৌড়েও ধরতে পারল না। এক দৌড়ে বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল রোয়াদ। বাইরে দরজায় দুটো দুম দুম করে লাথি মারল মোহর। আপনি যা পড়েন আমিও তাই পড়ব।
আমি জানতে চাই কী সব আজব কিসিমের বই পড়ে এমন মাথা খারাপ করেছেন। রুয়াদ এতক্ষণে শান্ত হয়ে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে লুঙ্গির গিটে গোজা সিগারেটটা খুলে এনে আগুন জ্বালালো। পিপাসার্ত মতো প্রাণ ভরে ধোয়া গেল। আয়নাতে একটা রুয়াদ ইবতেহাজকে দেখা যাচ্ছে। তার কি কিছু পরিবর্তন হয়নি? কি পরিবর্তন? আরও বিগড়েছে না খানিকটা শুধরেছে? মাপকাঠিকে দায়ের করবে তাকে আগে দেখা মানুষকে মাঝে তাকে আজ কে চেনে? আয়নাতে ধোঁয়াগুলো আছড়ে পড়ে কেমন ঝাপসা করে তুলছিল তার প্রতিচ্ছবিটা। একটাতে তৃষ্ণা মিটল না, আরেকটা জ্বালালো। সেটা টানতে টানতে ব্রাশের টুথপেস্ট মাখলো, বাথরুম থাকা এয়ার ফ্রেশার মেরে সিগারেটের গন্ধ সরালো। সিগারেটের অবশিষ্টাংশ দুটো ফ্লাশ করে ঘষে ঘষে দাঁত ব্রাশ করে শাওয়ারের নিচে দাঁড়ালো।